মুভির শুরুতে দেখা যায় মুম্বাইয়ের ব্যাংক অফ ট্রাস্টের হেডকোয়ার্টারে প্রতিটি সিনিয়র অফিসারদের ফোন বেজে ওঠে। ফোনে কথা শুনে সবার শরীর শিউরে ওঠে। ব্যাংকের সিইও এর কাছেও ফোন যায়। মিস্টার গণেশ সিইও কে জানায় যে আমাদের হায়দ্রাবাদ শাখায় রিজার্ভ ব্যাংকে রাখা রিজার্ভ ক্যাশ চুরি হয়ে গেছে। তবে চুরি বাইরের কেউই করেনি, বরং আমাদের ব্যাংকের দুজন কর্মচারী করেছে। খবর শুনে সিইও এর পা কাঁপতে থাকে। তবে এত নিরাপত্তার মধ্যেই চুরি কিভাবে হয়েছিল, আর চোর কিভাবে ধরা পড়বে, আর চুরির পিছনের রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেইন করব অ্যাকশন থ্রিলার মুভি জ্যাব্রা। তবে আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি লাইক করে দিবেন। চলুন এই দুর্দান্ত মুভির গল্পে ফিরে আসি। গল্পটি চুরির ঘটনার 6 দিন আগে থেকে শুরু হয়। সূর্য ব্যাংক অফ ট্রাস্টের রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করেন। সূর্য একটি নতুন বাড়ি কিনতে যায়। সূর্য তার মাকে সঙ্গে নিয়ে যখন সেই বাড়িটি দেখতে যায়, তখন তার গার্লফ্রেন্ড সোয়াতিও সেখানে বাড়ি দেখতে যায়। দুজনেই বাড়িটি পছন্দ করে। সূর্য যে কোনো মূল্যে সেই বাড়ি কিনতে চায়। সে টাকার জন্য নিজের ব্যাংকে হোম লোনের জন্য আবেদন করে। সূর্যের বন্ধু ববকেও দেখা যায়। প্রতিটি কাজে সূর্যকে বব সাহায্য করেন। সূর্যের ব্রাঞ্চ ম্যানেজার শিলা খুব কঠোর এবং কর্মচারীদের উপর সবসময় চাপ সৃষ্টি করে রাখেন। তার এই প্রেসারের কারণে এক কর্মচারী আত্মহত্যাও করেছিলেন। তখন সূর্য শিলার বিরুদ্ধে অভিযোগ করে। সেই ঘটনার পর থেকেই শিলা সূর্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। এই কাজে শিলাকে সাহায্য করে ব্যাংকেরই আর এক কর্মী, যে গোপনে সবকিছু নজরদারি করে এবং শিলাকে সব জানিয়ে দেয়। যাই হোক, প্রতিদিনের মতো আজও সূর্য ব্যাংকে কাজ করছিল। ঠিক তখনই সোয়াতির ফোন আসে। সোয়াতি আরেকটি ব্যাংকের কেডিএফসিতে কাজ করে। সূর্য সোয়াতির কাছে যায় এবং সোয়াতি পুরো বিষয়টি খুলে বলে। আসলে গতকাল সোয়াতির ব্যাংকে এক ব্যক্তি 4 লাখের একটি চেক জমা দিয়েছিল, কিন্তু এন্ট্রি করার সময় ভুলবশত সে ভুল অ্যাকাউন্ট নাম্বার টাইপ করেছিল এবং টাকাটা বেনি ডিসুজা নামের একজনের অ্যাকাউন্টে চলে যায়। বেনি তখন পুরো 4 লাখ টাকা নিজের অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে। সোয়াতি বেনির সাথে যোগাযোগ করে, কিন্তু সে টাকা ফেরত দিতে রাজি হয় না। এদিকে যার টাকা ছিল সেই গ্রাহক সোয়াতির উপর প্রেসার দিচ্ছিলেন, কারণ তার মেয়ের হাসপাতালের অপারেশনের জন্য এই টাকাটার খুব দরকার। পুরো ঘটনা জানার পর সূর্য টাকা ফেরত পাওয়ার জন্য একটি পরিকল্পনা করে। সূর্য ব্যাংকের কর্মচারী হওয়ায় ব্যাংকের নিয়ম ও তাদের ফাঁকফোকর সম্পর্কে ভালো জানতো। প্রথমে সে বেনির সিআইএফ নাম্বার বের করে এবং ববকে বেনির সমস্ত ব্যাংক লেনদেনের হিস্ট্রি বের করতে বলে। সোয়াতির দুটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল, একটি ব্যাংক অফ ট্রাস্ট যেখানে সূর্য কাজ করে এবং আরেকটি কেডিএফসিতে যেখানে সোয়াতি কাজ করে। সূর্যের পরামর্শে সোয়াতি তার ব্যাংক অফ ট্রাস্টের চেক বইয়ে 4 লাখের একটি চেক পূরণ করে এবং সেটি তার কেডিএফসি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়। নিয়ম অনুযায়ী যদি সকাল 11টার আগে চেক জমা হয়, তাহলে সেম ডে ক্লিয়ারেন্সের জন্য সেটি ব্যাংক অফ ট্রাস্টে পাঠানো হয়। কিন্তু সমস্যা ছিল, সোয়াতির অ্যাকাউন্টে মাত্র 12,000 টাকা ছিল। তখন সূর্য তার ব্যাংকের কাউন্টারে থাকা লাবণ্যকে ফোন করে বলে, তুমি শুধু ওই চেকের এন্ট্রি করে সবচেয়ে নিচে রেখে দাও এবং 3 ঘন্টা পর যখন সেকেন্ড রাউন্ড ভেরিফিকেশনের জন্য চেক যাবে, তখন টাইপিং মিস্টেক বলে ক্ষমা চেয়ে নিও। লাবণ্য সেইভাবেই কাজ করে। এদিকে পরিকল্পনা অনুযায়ী সোয়াতি কেডিএফসি ব্যাংকের ম্যানেজারের কাছে যায় আর তাকে কনভিন্স করার চেষ্টা করে যাতে তাকে অ্যাডভান্স টাকা নেওয়ার অনুমতি দেয়। ম্যানেজার প্রথমে রাজি না হলেও পরে রাজি হয় এবং ক্যাশ কাউন্টার থেকে টাকা নেওয়ার জন্য অনুমতি দেয়। সোয়াতি সেই টাকা ক্যাশ কাউন্টার থেকে তুলে নিয়ে গ্রাহককে দিয়ে দেয়। কিন্তু আসল ঝামেলা এখন বেনির অ্যাকাউন্ট থেকে টাকা বের করার কাজ বাকি। এবার বেনির কাছ থেকে সেই টাকা উদ্ধার করার পালা। সূর্য বব মিলে বেনির ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখে, কিন্তু হিস্ট্রি দেখে অবাক হয়ে যায়, কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল। সূর্য বেনিকে ফোন করে বলে, আমি ব্যাংক অফ ট্রাস্ট থেকে বলছি। আপনি যেহেতু কোটি টাকার লেনদেন করেন, আমাদের ব্যাংক এমন গ্রাহকদের জন্য সুইজারল্যান্ডের একটি ট্রিপ স্পন্সর করছে। আপনি কি যেতে চান? বেনি যেতে অস্বীকার করে। তখন সূর্য তাকে অনুরোধ করে বলে, যদি আপনি না যান তাহলে আমাকে আপনার অ্যাকাউন্টের রিলেশনশিপ ম্যানেজার বানিয়ে দিন। আমি আপনার ট্রিপ বাতিল করে দেব এবং ব্যাংক থেকে যে 12 লাখ টাকা ট্রিপের জন্য দেওয়া হচ্ছিল সেটা আমি তুলে নেব। এটা শুনে বেনির মনে লোভ জাগে এবং সে তার জন্য কমিশন দাবি করে। সূর্য কমিশন দিতে রাজি হয় এবং বেনিকে একটি মেইল পাঠিয়ে রিলেশনশিপ ম্যানেজার হওয়ার অনুমতি নিয়ে নেয়।
এরপর সূর্য তার আসল খেলা শুরু করে। বেনি সেই 4 লাখ টাকা তার দুটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে শিফট করেছিল, যার মধ্যে একটি অ্যাকাউন্ট ব্যাংক অফ ট্রাস্টেই ছিল। সূর্য দুই ব্যাংক থেকে একসঙ্গে টাকা তুলে নেওয়ার জন্য 2 লাখে দুটি ড্রাফট ফাইল করে আর বেনির সিগনেচার নকল করে। এরপর ববকে এই ব্যাংকে রেখে সূর্য নিজে অন্য ব্যাংকে যায় এবং 2 লাখ টাকা তুলতে কাউন্টারের সামনে দাঁড়ায়, কিন্তু কাউন্টারে থাকা মহিলা তাকে বলেন, আমরা গ্রাহকদের ছাড়া অন্য কাউকে টাকা দেব না। কিন্তু সূর্য উত্তেজিত হয়ে বলে, আমি এই গ্রাহকের রিলেশনশিপ ম্যানেজার। নিয়ম অনুযায়ী সূর্য সঠিক ছিল, তাই শেষ পর্যন্ত মহিলা বেনির অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা সূর্যের হাতে দেন। একই সময় বব ব্যাংক অফ ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। এদিকে বেনির মোবাইলে দুটি এসএমএস আসে, এটা দেখে সে সঙ্গে সঙ্গে সূর্যকে ফোন করে, কিন্তু সূর্য তার ফোন কেটে দেয়। সূর্য টাকা উদ্ধার করতে পেরেছিল ঠিক, কিন্তু সে বুঝতে পারেনি এই 4 লাখের কারণে সে সামনে কত বড় ঝামেলায় পড়তে যাচ্ছে। প্রতিদিনের মতো সূর্য তার কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু কয়েকদিন পর যখন সে ব্যাংকে আসে, একজন তাকে জানায় যে তার বিরুদ্ধে তদন্ত করতে কমপ্লায়েন্স অফিসার এসেছে। সূর্য অফিসারের কাছে গেলে মিলিটারি তাকে জিজ্ঞেস করে বেনির অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা উধাও হয়েছে, সেই টাকা কোথায়। এই কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। মিলিটারি তাকে অন্য ব্যাংক অ্যাকাউন্ট দেখায় যেখান থেকে সমস্ত টাকা তুলে নেওয়া হয়েছে, এবং মিলিটারি আরও জানায় এই টাকাগুলো তোমার এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। অথচ ব্যাংকের নিয়ম অনুযায়ী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কর্মচারীর অ্যাকাউন্টে টাকা শিফট করা যায় না। এই সময় সূর্যের কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসে, কিন্তু সূর্য সেটি কেটে দেয়। তারপর সে মিলিটারিকে বলে, এটা আমার অ্যাকাউন্ট নয়। মিলিটারি ববকে অন্য ব্যাংকে পাঠিয়ে সেই অ্যাকাউন্টের ওপেনিং ফর্ম নিয়ে আসে। এরপর মিলিটারি সূর্যকে একটি খালি কাগজে সিগনেচার করতে বলে। তারপর মিলিটারি সেই সিগনেচার এবং অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে সিগনেচার মিলিয়ে দেখে। পরে বোঝা যায় যে সেই অ্যাকাউন্ট আসলেই ভুয়া। সূর্যের সিগনেচার নকল করে অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। এটা দেখে মিলিটারি সূর্যকে বলে, তুমি বেনিকে নিয়ে আসো যাতে এই কেসটি বন্ধ করা যায়। সূর্য বেনিকে ব্যাংকে নিয়ে আসার জন্য তার বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু পথে বাইকে থাকা দুজন গুন্ডা তার গাড়ি থামায় এবং তাদেরকে কিডন্যাপ করে একটি পার্কে নিয়ে যায়। পার্কে সূর্যের সামনে আসে আদি। আসলে আদি কলকাতার বাসিন্দা, সে কলকাতার সমস্ত বড় বড় গুন্ডাদের হত্যা করে কলকাতার সবচেয়ে বড় ডন হয়ে উঠেছে। কলকাতায় সবাই তাকে ভয় পায়। আদির একটি ছেলে আছে, সে তার ছেলেকে অনেক ভালোবাসে। কয়েক বছর আগে ক্যান্সারের কারণে আদির স্ত্রী মারা যায়, কিন্তু তার মৃত্যুর আগে আদি তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে নিজেকে এতটাই ক্ষমতাশালী করবে যেন কেউ তাদের ছেলেকে ছুঁতে না পারে। স্ত্রীর মৃত্যুর পর আদি সমস্ত খুনাখুনি বন্ধ করে দেয়, কিন্তু এখন সে তার কাকা টগরকে দিয়ে পুরো আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। কয়েকদিন আগে টগরের একটি লোক মদন গুপ্তার সাথে দেখা করতে গিয়েছিল। সরকার একটি এয়ারলাইন্স নিলামে তুলেছিল। মদনের বস সেই এয়ারলাইন্সটি কিনতে দিয়েছিল, যার দাম ছিল 1,000 কোটি টাকা। কিন্তু মদনের বস সেটি কিনতে পারছিল না, কারণ তার সমস্ত টাকা চায়নায় আটকে ছিল। আদি সেই মিটিং এ উপস্থিত ছিল না, তাই সে ফোনে কথা বলতে বলতে মদনকে বলে, আমি তোমাকে সেই এয়ারলাইন্সটি 800 কোটিতেই পাইয়ে দেব, বদলে আমি তোমার বসের সাথে শুধু দেখা করতে চাই। মদন এই ডিল মেনে নেয়, তবে মদন ও তার বসের মধ্যে আগে থেকেই একজন ব্রোকার ছিল, যিনি 10 কোটি টাকা কমিশন নিয়ে ডিলটি ফিক্স করেছিলেন। সেই ব্রোকার মদনের কাছে তার কমিশনের টাকা চায়। তখন মদন 5 কোটি এখন আর বাকি 5 কোটি ডিল সম্পন্ন হওয়ার পর দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু মদনের কাছে যে টাকা ছিল তা ছিল ব্ল্যাক মানি। তখন টগর মদনকে বলে, এই টাকা আমার হোয়াইট করে দিবে। সে মদনের কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে সেই টাকা হোয়াইট করার দায়িত্ব তার সবচেয়ে বিশ্বস্ত লোক বেনিকে দেয়। এটা সেই একই সময় ছিল যখন সূর্য বেনিকে ফাঁকি দিয়ে তার অ্যাকাউন্ট থেকে 4 লাখ টাকা তুলে নেয়। তবে বেনি সেই 4 লাখ টাকা নিয়ে মাথা ঘামায় না, সে 5 কোটি টাকা হোয়াইট করার কাজে লেগে যায়। তাদের টাকা হোয়াইট করার একটি নির্দিষ্ট পদ্ধতি ছিল। বেনি একটি নিলামে তার 50 টাকার পেন 5 কোটিতে বিক্রি করে। এরপর সেই নিলাম থেকে বেনি তার অ্যাকাউন্টে 5 কোটি টাকা ট্রান্সফার করায়। এই 5 কোটি টাকায় বেনির অ্যাকাউন্ট থেকে সূর্যের ফেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এরপর সেই টাকা সূর্যের অ্যাকাউন্ট থেকে 100টি ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ছোট ছোট অঙ্কে ট্রান্সফার হয়। কিন্তু এর মধ্যে আদি মদনের সাথে ডিলের ব্যাপারে কথা বলছে। তখন মদন জানতে পারে যে তার 5 কোটি টাকা গায়েব হয়ে গেছে। মদন আদিকে বলে, তুমি যদি 5 কোটি সামলাতে না পারো তাহলে 800 কোটি টাকার ডিল কিভাবে সামলাবে। মদন আদিকে অপমান করে এবং তাকে চ্যালেঞ্জ জানায়, আগে 5 কোটি টাকা ফিরিয়ে আনো, তারপর ডিলের বিষয় আলোচনা করব।
এরপর সিন প্রেজেন্ট টাইমে ফিরে আসে। আদি সূর্যের সামনে এসে বলে, আমাদের ব্যবসায় সম্মান এবং বিশ্বাস টাকার থেকেও বেশি মূল্যবান। কিন্তু তোমার কারণে আমার উপর বিশ্বাস এবং সম্মান দুটোই কমে গেছে। এখন তুমি আমাকে আমার টাকা ফেরত দেবে, না হলে আমি তোমার মাকে হত্যা করব। একই সময় সূর্যের মাকে আদির লোকেরা ফলো করছিল। এটা দেখে সূর্য ভয়ে কাঁপতে থাকে। আদি তাকে 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য 4 দিনের সময় দেয় এবং সেখান থেকে চলে যায়। সূর্যের সময় কম ছিল এবং টাকা ছিল তার সামর্থ্যের বাইরে। এরপর সূর্য বেনির ঘরে গিয়ে জানতে পারে যে বেনি মারা গেছে। যাই হোক, সে কোনোভাবে বেনির বোনের থেকে একটি চিঠিতে সিগনেচার করিয়ে নিতে সক্ষম হয়। তারপর সেই চিঠি ব্যাংকে নিয়ে গিয়ে মিলিটারির হাতে তুলে দেয়। কিন্তু মিলিটারি বলে, যদি বেনি মারা গিয়ে থাকে তাহলে শুধু এই চিঠি দিয়ে হবে না, বেনির ডেথ সার্টিফিকেট নিয়ে তার কোনো বৈধ উত্তরাধিকেও এখানে আসতে হবে, তবেই এই কেসটি বন্ধ হবে। এদিকে মিলিটারি সূর্যকে তার নির্দোষ প্রমাণ করার জন্য 2 দিনের সময় দেয়। অন্যদিকে আদি সূর্যের উপর 5 কোটি টাকা ফেরত দেওয়ার চাপ দিতে থাকে। এই সময় বব সূর্যকে নিয়ে বাবা নামের একজন ব্যক্তির কাছে যায়, যে জুয়া খেলে এবং ভুয়া সনদপত্র তৈরি করার ক্ষেত্রে বিশেষজ্ঞ। সূর্য তাকে তার সব সমস্যা বলে। সমস্যাগুলো শোনার পর বাবা সূর্যকে সাহায্য করতে রাজি হয়। বাবার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল যার নাম ছিল ছোটু। ছোটু বাবাকে জানায় যে 3 দিন পর শেয়ার মার্কেটে একটি ইভেন্ট হবে। এটা শুনে বাবা খুশি হয়ে যায়। বাবা সূর্যকে বলে, তুমি যত টাকা জোগাড় করতে পারো করো। তারপর 3 দিন পরে আমরা শেয়ার মার্কেটে একটি বড় বাজি খেলবো। এরপর সূর্য টাকা জোগাড় করার জন্য একটি পরিকল্পনা করে। সে তার ব্যাংকে যায়। আজ সোয়াতিও তার পুরানো চাকরি ছেড়ে দিয়ে এই ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ ট্রাস্টে যোগ দেয়। সূর্য তাকে দেখে খুশি হয়। সূর্য তার কাজ শুরু করে। সে ব্যাংকের এনআরআই গ্রাহকদের অ্যাকাউন্টের একটি লিস্ট বের করে, একটা ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে। সে অ্যাকাউন্টের ফোন নাম্বার, ইমেল আইডি সবকিছু পরিবর্তন করে। এরপর সন্ধ্যায় সোয়াতির আইডি ব্যবহার করে সে ব্যাংকের এমন কিছু গ্রাহকের অ্যাকাউন্টে প্রবেশ করে যারা মারা গেছে কিন্তু তাদের অ্যাকাউন্টের টাকা কেউ ক্লেম করেননি। সে অ্যাকাউন্টগুলোর মোট পরিমাণ ছিল 40 লাখ টাকা। সূর্য সেই অ্যাকাউন্টগুলোর বিস্তারিত তথ্য সেভ করে আর সমস্ত টাকাই এনআরআই অ্যাকাউন্টে ট্রান্সফার করে, যেটি সে অ্যাক্টিভেট করেছিল। এরপর সূর্য বাবার সঙ্গে দেখা করতে যায় এবং তাকে জানায় যে তারা মোট 41 লাখ টাকা জোগাড় করেছে। এদিকে আদি ডিল নিয়ে আলোচনা করতে মদনের সঙ্গে দেখা করতে যায়। তবে মদন আবারও আদিকে নিয়ে মজা নিয়ে বলে, যদি তোমরা 5 কোটি টাকা সামলাতে না পারো তাহলে 800 কোটির ডিল কিভাবে সামলাবে। এটা শুনে আদির লোকজন মদনকে সবকিছু জানায়। মদন প্রথমে বিশ্বাস করে না। পরে সে আদিকে বলে, যদি সূর্য এই মুহূর্তে তোমার অ্যাকাউন্টে 41 লাখ টাকা ট্রান্সফার করে দেয় তাহলে তাকে আর 5 কোটি টাকা ফেরত দিতে হবে না। এটি শুনে আদির অ্যাসিস্ট্যান্ট সূর্যকে কল করে। ওদিকে সূর্য টাকা বাবার অ্যাকাউন্টে শিফট করতেই যাচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, তুমি শুধু 41 লাখ টাকা ট্রান্সফার করো, বাকি টাকা দিতে হবে না। এটা শুনে সূর্য খুশি হয়ে যায় এবং সে আদির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যায়। কিন্তু ঠিক তখনই নতুন একটি সমস্যা হয়ে যায়। সূর্য সোয়াতের আইডি ব্যবহার করে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করছিল। এর জন্য মিলিটারি সোয়াতিকে তার ক্যাবিনে ডেকে বকাবকি করে। মিলিটারি বলে, তুমি নতুন, তোমার এমন তথ্য অ্যাক্সেস করার অনুমতি নেই, তাহলে কেন তুমি এটা করেছো। যখন সূর্য এটা জানতে পারে তখন সে বুঝতে পারে যে যদি মিলিটারি সেই অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করে এবং তাদের ব্যালেন্স চেক করে তাহলে সোয়াতি বড় সমস্যায় পড়বে। এরপর সূর্য ও বব মিলে যেসব অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছিল সেগুলোতে সেই টাকাগুলো আবার ফিরিয়ে দেয়। এদিকে আদি মদনের সামনে বসে টাকা পাওয়ার অপেক্ষা করছিল, কিন্তু সূর্য তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে না। এরপর মদন আবারও আদিকে অপমান করে, এতে আদি আরো রেগে যায়। এরপর তার সহকারী সূর্যকে কল করে, কিন্তু সূর্য তখন অন্য কাজে ব্যস্ত ছিল, তাই সে আদির ফোন ধরে না। এরপর আদি তার লোকজনকে সূর্যকে শায়েস্তা করতে বলে। সন্ধ্যায় সূর্য বাড়ি ফিরে আসে। তার মা ডায়াবেটিক রোগী, তার জন্য অপেক্ষা করছিলেন। তখন সূর্য তাকে ইনসুলিনের ইনজেকশন দিয়ে দেয় এবং পোশাক বদলানোর জন্য অন্য ঘরে যায়। ঠিক তখনই আদির কল আসে। আদি তাকে জানায় যে ইনজেকশন তুমি তোমার মাকে দিয়েছো, সেটা ইনসুলিন নয়। সূর্য বাইরে এসে দেখে তার মা মাটিতে পড়ে ছটফট করছেন।
সূর্য আদির কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং তার কাছে অনুরোধ করে, আমার মাকে বাঁচিয়ে দাও, আমি তোমার টাকা ফেরত দেব। তখন আদি তার মায়ের জন্য একটি অ্যান্টিডোজ ইনজেকশন পাঠিয়ে দেয়। সূর্য তাড়াতাড়ি তার মাকে ইনজেকশন দেয় আর তাকে নিয়ে হাসপাতালে যায়। আদি সূর্যকে 4 দিনের সময় দিয়েছিল, যার মধ্যে এখনো 2 দিন বাকি ছিল। সূর্য প্রতিশ্রুতি দেয় যে এই 2 দিনের মধ্যে সে টাকা ফেরত দেবে। পরের দিন সূর্য ব্যাংকে গিয়ে সে ববের সঙ্গে দেখা করে 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংকের লকার থেকে ক্যাশ টাকা চুরি করার কথা বলে। বব এই কথা শুনে পুরো হতবাক হয়ে যায়। ব্যাংকের লকারে ঢুকতে হলে তাদের প্রথমে কাঠের একটি দরজা পার করতে হবে, এরপর একটি লোহার দরজা যেখানে কম্বিনেশন লক লাগানো আছে। এরপরেও রয়েছে একটি ভারী দরজা যা খোলার জন্য একটি পিন কোড এন্টার করতে হয়। এই পিন কোড প্রতি আধা ঘন্টা পর পর নতুন করে জেনারেট হয়, যা ব্যাংক ম্যানেজার শিলার কাছে থাকে। এই দরজা পেরিয়ে কেউ যদি ভিতরে পৌঁছাতে পারে তবে ভিতরে আরো 5টি ছোট ছোট লকার রয়েছে, যার মধ্যে 2টি লকারে দৈনিক লেনদেনের জন্য ক্যাশ টাকা রাখা হয়। অন্য 2টি লকারে ডকুমেন্টস এবং মূল্যবান জিনিস যেমন স্বর্ণ হীরা রাখা থাকে। পঞ্চম লকারে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকে দেওয়া 2.5 কোটি ক্যাশ টাকা রাখা হয়। সূর্য বলে, আমরা রিজার্ভ ব্যাংকের টাকা চুরি করব আর সেটাই বাবাকে দেব। বাবা শেয়ার মার্কেটে বাজি খেলে সেই 2.5 কোটি টাকা 7.5 কোটি বানাবে। এরপর আমরা 5 কোটি টাকা আদিকে দেব এবং বাকি 2.5 কোটি টাকা লকারে ফিরিয়ে রাখবো। তাদের পরিকল্পনা ভালোই ছিল, কিন্তু এটি বাস্তবায়ন করা সহজ হবে কি? যাই হোক, বব এবং সোয়াতেও সূর্যের সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়। পরিকল্পনা অনুযায়ী প্রথমে বব ব্যাংক ম্যানেজার শিলার কেবিনে যায়। সে ইচ্ছাকৃতভাবে শিলার পোশাকে কফি ফেলে দেয়। শিলা বিরক্ত হয়ে তাকে কেবিন থেকে বের করে দেয় এবং নিজেও ওয়াশরুমে যায়। এরপর সোয়াতিও ওয়াশরুমে যায় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এই সুযোগে বব লকারের চাবি এবং ডিভাইসটি চুরি করে সূর্যের হাতে দেয়। এরপর সূর্য আদিকে ফোন করে। ব্যাংকের সিসিটিভি কন্ট্রোল রুমে আদির একজন লোক ছিল। সূর্য তার সাহায্যে সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করিয়ে দেয়। এরপর সূর্য তার কাজ শুরু করে। সে স্মোক ডিটেক্টরের কাছে লাইটার জ্বালায়, যার ফলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সিকিউরিটি গার্ডেরা ব্যাংকের সব কর্মী ও গ্রাহকদের বাইরে বের করে দেয়। এরপর সূর্য সকলের নজর এড়িয়ে লকার রুমে প্রবেশ করে। প্রথমে সে কাঠের দরজা পার হয়, তারপর কম্বিনেশন লক লাগানো দরজা খুলে ফেলে। এরপর ডিভাইসে পাসওয়ার্ড দেখে দ্বিতীয় দরজাও খুলে ফেলে। সবশেষে সে লকারের ভেতর পৌঁছায়। তৃতীয় লকারে রিজার্ভ ব্যাংকের পুরো ক্যাশ টাকা রাখা ছিল। সূর্য সেই লকার খুলে সমস্ত টাকা ব্যাগে ভরে নেয় এবং সময় মতো বেরিয়ে আসে। এদিকে সিকিউরিটি লোকেরা বুঝতে পারে এটি একটি ফলস অ্যালার্ম ছিল। তখনও কারো ধারণা ছিল না যে ব্যাংকের ভেতর থেকে 2,50,00,000 টাকা চুরি হয়ে গেছে। সূর্য ও বব সেই সব টাকা নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দেয়। বাবা সূর্যের নামে শেয়ার মার্কেটের কিছু ফেক ডকুমেন্টস তৈরি করে, যেখানে দেখানো হয় যে সূর্যের বাবা 20 বছর আগে তার জন্য শেয়ার কিনেছিলেন এবং সূর্যের কাছ থেকে সেই শেয়ার নিজের নামে ট্রান্সফার করার জন্য ডকুমেন্ট সাইন করিয়ে নেন। এরপর নিজের আসল খেলা শুরু করেন। পরের দিন শেয়ার মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই বাবা পুরো টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দেয়। কিন্তু কিছু সময় পরেই জানা যায় যে শেয়ার মার্কেটে ক্রাশ করেছে। বিনিয়োগকারীদের সমস্ত টাকা ডুবে গেছে। এটা শুনে সূর্য খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। তার শেষ আশাও শেষ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই বাবার কাছ থেকে একটি কল আসে। বাবা সূর্যকে বলে, তোমার ভাগ্য ভালো ছিল, মার্কেট ক্রাশ হওয়ার আগেই আমি সব টাকা তুলে নিয়েছি। এখন আমাদের কাছে 7.5 কোটি টাকারও বেশি রয়েছে। এটা শুনে সে খুশি হয়ে যায়। এরপর সূর্যের কথা মতো বাবা ববকে 2,50,00,000 টাকা ক্যাশ দিয়ে দেয় এবং বাকি 5 কোটি টাকা বেনির অ্যাকাউন্টে ট্রান্সফার করে। এদিকে মদনের হাত থেকে এয়ারপোর্টের ডিল চলে যাচ্ছিল। মদন আদির চাচা টগরকে কিডন্যাপ করিয়ে নেয়, কিন্তু মদন জানতো না যে টগরের গাড়িতে আদির ছেলে ছিল। এদিকে আদি যখন এটা জানতে পারে তখন সে তার ছেলেকে বাঁচানোর প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে বেনির অ্যাকাউন্টে 5 কোটি টাকা ক্রেডিট হওয়ার সঙ্গে সঙ্গে সে টাকা তোলার জন্য বেনির স্ত্রী জেনিফার ব্যাংকে পৌঁছে যায়। তখন দেখা যায় এই জেনিফার সেই মেয়ে যে অন্য ব্যাংকের কাউন্টারে কাজ করত, যে ব্যাংকে বেনির অ্যাকাউন্ট থেকে সূর্য 2 লাখ টাকা তুলেছিল। জেনিফার ব্যাংকে গিয়ে মেসেজ দেখায় এবং তার 5 কোটি টাকা দাবি করে। মিলিটারি এবং অন্যান্য তদন্তকারী অফিসাররা 5 কোটি টাকার কেসটি ক্লোজ করতে চায়। তারা জেনিফারকে টাকা দেওয়ার জন্য রাজি হয়, কিন্তু ব্যাংকে রাখা নগদ টাকা কম পড়ে যায়। এরপর অফিসাররা সিদ্ধান্ত নেয় যে লকার রুমে থাকা রিজার্ভ ব্যাংকের টাকা জেনিফারকে দিয়ে দিবে। তারা টাকা আনতে লকার রুমে যায়। একই সময় সূর্য এবং বব ক্যাশ টাকা নিয়ে ব্যাংকে পৌঁছে যায়,
কিন্তু ততক্ষণে সূর্যের কাছে লকারে টাকা রাখার মতো সময় আর ছিল না। তখন সূর্য একটি নতুন পরিকল্পনা করে। এদিকে অফিসাররা লকার রুমে গিয়ে দেখে যে লকারে কোনো ক্যাশ টাকা নেই। তারা পুরো ব্যাংকটি সিল করে টাকা খুঁজতে শুরু করে। ম্যানেজার শিলার কেবিনে একটি ছোট লকার ছিল, যার ভিতরে তারা সমস্ত টাকা পেয়ে যায়। অফিসাররা মনে করে শিলা এই টাকাগুলো চুরি করে তার লকারে রেখেছিল এবং পঙ্কজও এর সাথে জড়িত। কিন্তু কেউই অনুমান করতে পারেনি যে এই পুরো ঘটনাটি সূর্য ঘটিয়েছে। অবশেষে তারা শিলা এবং পঙ্কজকে গ্রেপ্তার করে আর ব্যাংকের সব সিনিয়রদেরকে বিষয়টি ইনফর্ম করে। এদিকে আদি তার ছেলেকে বাঁচানোর জন্য মদনের কাছে যায়। এরপর শুরু করে তাণ্ডব। সে তার পুরাতন অ্যাকশন স্টাইলে মদনের সব লোককে একে একে মেরে ফেলে আর শেষ পর্যন্ত মদনের কাছে পৌঁছে যায়। সে মদনকে মারতে যাবে, তখন মদন বলে যে আমি শুধু টগরকে অপহরণ করার কথা বলেছিলাম, কিন্তু আমি জানতাম না যে গাড়িতে তোমার ছেলেও ছিল। ঠিক তখনই মদনের বস সেখানে আসে। সে আর কেউই না, এই স্টেটের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আদিকে জিজ্ঞাসা করে, তুমি এই ডিলের বদলে টাকা না নিয়ে আমার সাথে দেখা করতে চেয়েছিলে কেন? তখন আদি তাকে তার সম্পর্কে সবকিছু জানায়। সে জানায় যে সে তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিল সে এমন একজন পাওয়ারফুল ব্যক্তিত্ব হয়ে উঠবে যাতে তার ছেলেকে কেউ ছুঁতে না পারে। এরপর সে মুখ্যমন্ত্রীর সাথে একটি চুক্তি করে যে সে তার পরবর্তী পুরো নির্বাচন স্পন্সর করবে। কিন্তু মদন বলে, তুমি এখনো চ্যালেঞ্জের 5 কোটি টাকাই উদ্ধার করতে পারোনি, আর তুমি 18,000 কোটির ডিল করতে চাও। একই সময় সূর্য আদির অ্যাকাউন্টে 5 কোটি টাকা ট্রান্সফার করে। মুখ্যমন্ত্রী আদির এই দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায় এবং তার সঙ্গে হাত মেলায়। এভাবে আদি স্টেটের কিং মেকার হয়ে ওঠে। সব শেষে দেখা যায় একটি অনাথ আশ্রমে আদি সূর্যের সঙ্গে দেখা করতে আসে। তখনই আমরা জানতে পারি যে বেনির অ্যাকাউন্ট থেকে ওই 5 কোটি টাকা আর কেউ নয়, বেনির স্ত্রী জেনিফারই চুরি করেছিল। আসলে সেদিন যখন সূর্য জেনিফারের ব্যাংকে গিয়ে বেনির অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা তোলার চেষ্টা করেছিল, তখন সূর্য জেনিফারকে বলেছিল, আমি বেনির বন্ধু। সে অনলাইনে যা কিছুই করুক সবসময় আমার সঙ্গে সে আলোচনা করে। এই কথাগুলো শোনার পরই জেনিফার সূর্যকে স্ক্যামে ফাঁসিয়ে দেয়। আসলে বেনি জুয়া খেলতে খেলতে অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। বেনি মারা যাবার পর ঋণদাতারা জেনিফার থেকে সে অনাথ আশ্রমে জমি কেড়ে নিতে চেয়েছিল। এটি জেনিফারের বাবার প্রতিষ্ঠিত। আসলে সেই রাতে যখন সূর্য বেনিকে খুঁজতে তার বাড়িতে যায়, তখনই সূর্য পুরো ঘটনা জেনে যায়। তবে অনাথ আশ্রমকে বাঁচানোর জন্য সূর্য আদিকে কিছুই জানায় না, বরং 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। শেষে আদি সূর্যকে বলে, যদি তুমি আগেই আমাকে বলতে যে এই সমস্ত কিছু তুমি অনাথ আশ্রমকে বাঁচানোর জন্য করেছো, তাহলে আমি তোমার উপর এত চাপ দিতাম না। এরপর আদি সূর্যকে একটি গিফট বক্স দিয়ে চলে যায়। সূর্য যখন বক্সটি খুলে দেখে, সে দেখে সেখানে ফ্ল্যাটের চাবিটি ছিল, যা সূর্য প্রথমে তার মা এবং সোয়াতিকে নিয়ে দেখতে গিয়েছিল। আর এর মধ্যে দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।